কিন্তু এই চুপ্পুর অধীনে এবং এই গণ অভ্যুত্থানের পরে একটা বিপ্লবের পরেও সংবিধানের অধীনে তারা চালাকি করে শপথ পাঠ করিয়ে বিপ্লবটাকে হাইজ্যাক করে নিয়েছে। বিপ্লব কিন্তু যেদিন শপথ পড়ে সেদিনই কিন্তু বিপ্লব শেষ। সার্জিস, তারপরে হাসনাত, তাদের কিন্তু খবরই নাই। কারণ আসিফ নজরুল এত বড় একটা চালাক মাল যে কি করে ফেললো। আর ছাত্ররা তো রক্ত গরম, কম বয়স, ওরা তো তারপর থেকে মানে সবাই মনে করছে যারা নিজেরা চ্যাম্পিয়ন, কিন্তু বিপ্লব যে অনেক আগে চুরি হয়ে গেছে তাদের কিন্তু খবর নাই। ওইদিকে হচ্ছে আসিফ নজরুল, আর এইদিকে সেনানিবাসে হচ্ছে জেনারেল ওয়াকার, সেনা প্রধান জেনারেল ওয়াকার। এই দুইজন মিলে আর সাংবিধানিক শক্তি হচ্ছে চুপ্পু। তার মানে কি এই যে ত্রিভুজের ক্ষমতা, এই ত্রিভুজের ক্ষমতা দিয়ে কিন্তু চলছে আজকের এই ভাঙ্গাচোরা বাংলাদেশ। আজকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল, সেই প্রোগ্রামই দিয়েছিলেন, কিন্তু সেটাকে অন্য প্রোগ্রামে রূপান্তরিত করা হয়। তো ছাত্রদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা প্রস্তুতি নিলেও কেন পাঠ করা হয়নি, এই ঘোষণাপত্র কারা ছিনিয়ে নিল? দর্শক, এর ভিতরে রয়েছে নতুন ষড়যন্ত্র। এ বিষয়ে নিয়ে দুটি আলোচনা শুনলে বুঝতে পারবো জুলাই গণ অভ্যুত্থান যেভাবে ছিনতাই হয়েছে, ঠিক একইভাবে এই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল, সেই ঘোষণাপত্র ওই আসিফ নজরুলরা ছিনতাই করে নিয়েছেন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আজ ঘোষণা করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। গতকাল সন্ধ্যার পর থেকে দারুণ সব নাটকীয় ঘটনা ঘটতে শুরু করলো এবং গভীর রাতে আমরা জানতে পারলাম সমাবেশটা হচ্ছে, কিন্তু ঘোষণাপত্র আর পাঠ করা হচ্ছে না। এই নাটকীয় ঘটনার মূল হচ্ছে, আমরা সন্ধ্যার পর জানতে পারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার লিখবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে লিখবে। এর মধ্যে সব দলকে এবং সব স্টেক হোল্ডারকে নিয়ে কাজটা করবে, এটাই আমরা বুঝতে পারছি। ফলে তারপর এটা নিয়ে খুব কৌতূহল তৈরি হলো, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে ঘোষণা দিয়েছিল, এবং তারা বেশ নাটকীয়ভাবে বেশ হাইপ তৈরি করার চেষ্টা করেছেন। তারা কোনো একটা কিছু করতে গেলে সেটার জন্য হাইপ তৈরি করবেন, এটাই খুব স্বাভাবিক। তারা মানুষের মনোযোগ চাইবেন, সেটাই করেছেন। তারা 29 তারিখ সন্ধ্যা থেকে 31 তারিখ কিছু একটা হচ্ছে, তারপর তারা জানালেন, তারপর তারা সংবাদ সম্মেলন করলেন, অনেক কিছুই হয়েছে এটাকে কেন্দ্র করে। সর্বশেষ আমরা জানতে পারলাম, প্রথম শোনা যাচ্ছিল যে সমাবেশটাই হচ্ছে না, যদিও ঢাকার বাইরে থেকে ততক্ষণে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা বাসে চড়ে রওনা হয়ে গেছেন, পথে আছেন, সুতরাং তাদের পক্ষে আর এটা বাতিল করা সম্ভব হয়ে ওঠেনি। এবং এখন তারা যেটা বলছেন হলো তারা সমাবেশ করবেন এবং তারা এই ঘোষণাপত্রের জন্য সরকারের উপরে চাপ জারি রাখবেন যাতে সরকার এটা করেন। মুহূর্তে প্রশ্ন ওঠা শুরু হলো, ছাত্ররা কি মানে দুইটা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিকে পরাজিত হলো? যেহেতু তারা যেটা করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি, যদি পরাজিত হয়ে থাকেন কার কাছে পরাজিত হলেন, কারা আসলে চায়নি এটা হোক? আমি জনাব হান্নান মাসুদের একটা ইন্টারভিউ শুনছিলাম সাংবাদিকদের সাথে। তিনি বৈঠক শেষে বেরিয়ে এসে বলছিলেন যে দেশি বিদেশি নানা চক্রান্ত ছিল তারা যেন এই ঘোষণাপত্র দিতে না পারেন। তো তার কথা মতে যে চক্রান্ত তো তাহলে সফল হলো। তবে আবার তারা বিজয় দাবি করছেন এভাবে যে যেহেতু সরকারকে শেষ পর্যন্ত তাদের কারণেই এরকম একটা পদক্ষেপ নিতে হয়েছে, সেটাও তাদের একরকম বিজয়। অনেক রকম ন্যারেটিভ সামনে আসছে, কোনো সন্দেহ নাই। আমরা একটু বোঝার চেষ্টা করব, কে জিতলো কে হারলো, বা এই বাইনারিতে কি যাওয়ার দরকার আছে সেসব নিয়ে। ছাত্ররা যখন এরকম একটা কর্মসূচি ঘোষণা করলো, তখন যেটা করতে পারেনি তাই শুরুতে মনে হতেই পারে তারা পরাজিত হয়েছেন, এবং অ্যাপারেন্টলি তারা তার কারোর সাথে আবারও তেমন কোনো কথা বলেননি। আমি একটা পত্রিকায় দেখেছি যে তারা বিভিন্ন দলকে তাদের এই ঘোষণাপত্রটি পাঠিয়েছেন। এখন পাঠিয়ে কি জানতে চেয়েছেন আমি জানি না, তারা কি এটা করব কি করব না জানতে চেয়েছেন নাকি মডিফিকেশন চেয়েছেন। মানে ওই যে রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হলো যে আমরা এটা করব, কিভাবে করব আসুন আলোচনা করি, তারা আগে ঘোষণা করে দিলেন। সো তারা একটা প্রক্লেমেশন সবাইকে নিয়ে করতে চেয়েছেন বলে মনে হয় না। তারা এটা নিজেরা লিখেছেন, লিখে হয়তো পাঠিয়েছেন, কিন্তু তারা এটা করতে চেয়েছেন এবং তারা যেহেতু করতে পারছেন না, কারণ এটা করতে গেলেই সংঘাত তৈরি হতো।
সরকার অলরেডি বলেছে, তাহলে সরকার যদি বলে তারা করবেন, তারা এখন কেন করছেন? আবার না করাতেও একটা সংঘাতকে এড়ানো গেল বলে মনে করি। শুধুমাত্র সরকারের সাথে সংঘাত না, বিরোধী, বিশেষ করে বিএনপির সাথে একটা সংঘাত তৈরির পরিস্থিতি হয়েছিল, সেটা থেকেও সরে আসা গেল। সরকারের সাথে সংঘাত করা, সরকার যখন বলছে সব দল মতকে নিয়ে করবে, তখন তাদের এটার আবার করতে যাওয়া বাড়াবাড়ি বা একটু তার মানে তারা সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কারণ সরকার যখন আলোচনা করবেন তখন এদেরকেও সাথে নেবেন নিশ্চয়ই, কারণ এই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছেন, কোনো সন্দেহ নেই, তারা অতি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো সেটা সংঘাত। আবার বিএনপির আমরা দেখেছি, বিশেষ করে তারা ৭২ সংবিধানের কবর রচনা করবেন যখন সংবাদ সম্মেলন বলছেন, তখন বিএনপির পক্ষ থেকে ফর্মালি এটাকে প্রতিবাদ করা হয়েছে। একাধিক কেন্দ্রীয় নেতা, গুরুত্বপূর্ণ বড় বড় নেতারাই এটার প্রতিবাদ করেছেন। তাতে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি, এটা ঘোষণা করা হয়ে গেলে বিএনপির সাথে সংঘাত আরও বাড়ত। এমনিতেই নানান ইস্যুতে এই দুটো সংগঠনের সাথে বিএনপির বেশ ভালো দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিএনপির সাথে এখন আসলে জামায়াতেরও দ্বন্দ্ব দেখছি, এবং এই দুটো সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরও দ্বন্দ্ব দেখছি। সো এটা এড়ানো গেল, এবং ওই যে বললাম, যেহেতু তারা এটা করতে পারলেন না, তাতে তাদের পরাজয় মনে হতে পারে, এবং মনে হতে পারে বিএনপির কাছেই তাদের পরাজয় হয়েছে। কারণ আমি এটা অনুমান, আমি নিশ্চিত নই বা কোনো খবর আমি পেয়েছি তা না, বাইরের বিশ্লেষণটা এরকম মনে হতে পারে। প্রিভিয়াস ঘটনার সাথে যদি মেলাই, রাষ্ট্রপতির ক্ষেত্রে যা ঘটেছে, এই প্রক্লেমেশনটা যখন করা হচ্ছে তখন এটার ক্ষেত্রে বিএনপির অ্যাটিটিউড দেখেই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ বা সরকার, আমরা এভাবে বলবো, তারা নিজেরা একটা প্রক্লেমেশন লেখার তাগাদা অনুভব করেছেন, যে এতে হাসিনা বিরোধী যে মুভমেন্ট, তাতে যে শক্তিগুলো ছিল, যারা ছিলেন, তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হতে যাচ্ছে, এবং এটা আরও বড় ফল্ট লাইন তৈরি করতে পারে। সুতরাং এটার কারণেই হয়ে ওঠে নাই। তার মানে আমরা যদি এভাবে বলি, বিএনপি এটা পছন্দ করছে না বা চাইছে না বলেই শেষ পর্যন্ত এটা হয়নি। তাই এটা এক ধরনের বিজয় বিএনপির হয়েছে, পরাজয় হয়েছে ছাত্রদের, এভাবে বলা যেতে পারে। কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতে পারেন। এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার, যে ছাত্ররা, আমি মনে করি যে আসলে এটার মাধ্যমে যখন আমরা একটা সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি, আমি এটা নিয়ে যে ভিডিও করেছিলাম সেটাতে আমি খুব স্পষ্টভাবে দাবি করেছি যে এটা আমাদের এই এমনিতে চলতে থাকা বিভেদকে আরও বাড়িয়ে তুলবে। সুতরাং সেখান থেকে যখন সরে আসা গেল, এবং ছাত্ররা যেটা দাবি করছে, জনাব হান্নান মাসুদকে আমি কোট করেছিলাম, যে এই পরিস্থিতির কারণেই সরকারকে এখন সবাইকে নিয়ে হলেও, এবং সেই সবার মধ্যে বিএনপিকে আসলে যেতে হবে, কারণ সরকার যখন ডাকবেন যে আমরা একটা কমন প্রক্লেমেশন তৈরি করতে চাই, বিএনপিকে ওটার মধ্যে অংশ নিতে হবে। ওর মধ্যে হয়তো আবার দ্বন্দ্ব হতে পারে, এবং সেটা কোন পর্যায়ে থাকতে পারে আমরা জানি না, কারণ প্রক্লেমেশনের মধ্যে কোন জিনিসগুলোকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে, কতটুকু গুরুত্ব দিতে হবে, এর মধ্যে প্রত্যেকেরই পার্সোনাল ইন্টারেস্ট আছে। যেমন একটা ছোট উদাহরণ দিই, ৭১কে নতুন প্রক্লেমেশনে কতটুকু গুরুত্ব দেওয়া হবে, এটা নিয়ে বিভেদ আছে। বিএনপির গ্লোরিয়াস মুক্তিযুদ্ধের হিস্ট্রি আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এবং শেষ পর্যায়ে এসে যখন 3টা ফোর্স তৈরি হয়েছিল, তার মধ্যে একটা ফোর্স, জেড ফোর্সকে উনি নেতৃত্ব দিয়েছেন। গ্লোরিয়াস হিস্ট্রি আছে। সো বিএনপি চাইবে ৭১ অনেক বড়োভাবে থাকুক, কিন্তু এই মুভমেন্টে গুরুত্বপূর্ণভাবে ছিল, বা তার আগেও ছিল, জামায়াতে ইসলামী। তাদের ৭১-এর লজ্জাস্কর ইতিহাস আছে। আমি তাদের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ যদি সরিয়েও রাখি, যে নৈতিক সমর্থন তারা পাকিস্তানকে দিয়েছিল, এটাকেও ভুল না, এটাকে আমি অপরাধ হিসেবে দেখতে চাই। আমি এটা নিয়ে কথা বলেছি আগেও। সো তারা চাইবেন ৭১কে যতটা মুছে ফেলা যায়, কমিয়ে ফেলা যায়, ডাউন টোন করা যায়, ২৪-এর পাটাতনে দাঁড়িয়েই সব কিছু হবে, সেরকম একটা ন্যারেটিভ আনা যায়। সো কতটুকু আসলে সফল হবে আমি সন্দিহান আছি, কিন্তু তারপরও এই চেষ্টা যখন হচ্ছে, বিএনপিকেও যেতে হচ্ছে, সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাও এক ধরনের বিজয় হিসেবে দেখার স্কোপ আছে। তবে দিনের শেষে এটা আসলে ভালো হয়েছে। কেউ যদি মনে করেন যে তারও প্রাথমিকভাবে কিছুটা পরাজয় হয়েছে, ধরলাম আমরা যদি তার তর্কের খাতিরে ধরে নিই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এটা তাদের একটু কিছুটা পরাজয় হয়েছে, যদি আমরা এভাবে বলি, তাতেও সমস্যা নেই। আমি তাদেরকে এভাবে বলতে চাই, ওয়েলকাম টু পলিটিক্স। রাজনীতি টাফ জিনিস। আমরা এই আন্দোলনগুলোর মধ্যে কাউকে কাউকে বিভিন্ন তত্ত্ব আওড়াতে দেখি, আমাদের কারো কারো মনে হয় কতগুলো তত্ত্ব দিয়েই বাংলাদেশের রাজনীতি চলে। উত্তর হচ্ছে না, তত্ত্ব দিয়ে সারা পৃথিবীরই রাজনীতি চলে না।
আর আমাদের তো আরও চলে না। এবং রাজনীতি এই মাঠে দাঁড়িয়েই শিখতে হবে। তারা মাঠে আছেন, একটা শক্তি নিয়ে আছেন, তারা কাউকে কাউকে দিয়ে ব্যবহৃত হচ্ছেন কিনা শুভাকাঙ্ক্ষী মনে হতে পারে, কেউ একজন বলছেন বা কয়েকজন মিলে বলছেন, তারা মনে করছেন এটাই সঠিক কথা, নাও হতে পারে, তাদেরকে ব্যবহার করা হতে পারে। একটা টার্ম আমরা কথ্য ভাষায় ব্যবহার করি না, ঘাড়ে বন্দুক রেখে গুলি করা, তাদের ঘাড়ে বন্দুক রেখে কেউ গুলি করতে চাইছে কিনা সেটা দেখতে হবে। আমি তাই মনে করি ইনফ্যাক্ট এই দুটো সংগঠনের ঘাড়ে বন্দুক রেখে কেউ কেউ গুলি করার চেষ্টা করছে প্রথম দিন থেকে। আমি এটার বিরুদ্ধে কথা বলেছি। প্রতিটা আসলে আদতে আমাদের এই গণ অভ্যুত্থানের ফলাফলকে নষ্ট করার জন্য এইসব করা হয়েছে। সো তারাও শিখলেন, বা তারা যদি সেটা মনে নাও করেন, তাদের যে প্রসিডিওরাল জায়গায় তারা ঠিক ছিলেন না, সেটা আবার তাদের লার্নিং হলো। রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হয়েছে, এই ক্ষেত্রে তাদের আবারও একই ধরনের লার্নিং হলো। এগুলো প্রত্যেকটা তাদের জন্য মূল্যবান, কোনো সন্দেহ নাই। এবং এভাবেই ধাক্কা খেয়ে, এভাবেই প্রবলেমে পড়ে, এভাবেই ভুল করে, এভাবেই কোনো কৌশল মিস করে রাজনীতি শিখতে হয়, মাঠের রাজনীতি। তারা যেহেতু রাজনীতি করবে, রাজনীতি করা উচিত আমি মনে করি, এবং তারা রাজনীতিতে ভালো করুন সেটা কামনা করি। এভাবেই তাদেরকে শিখতে হবে, শিখতে হয়। আমি এটা সিরিয়াসলি বিশ্বাস করি। একটা জিনিস আমি অবশ্য বলবো, এখানে একটা গ্রুপের পরাজয় হয়েছে বলে আমি অনেক ছাত্ররা পরাজিত হয়েছে আমি মনে করি না, সত্যিকার অর্থেই মনে করি না। তারা শেষ পর্যন্ত যে জায়গায় গেছেন, তারা জনসমাবেশ করবেন, তারা তাদের চাপ দেবেন, এবং এই প্রক্লেমেশনের চিন্তাটা তাদের জায়গা থেকে, মাথা থেকে যেহেতু এসছে এবং সেটা সরকার গ্রহণ করেছে প্রাথমিকভাবে, সেটা সাকসেসফুলি করা যাবে কিনা সেটা সব পক্ষে মোটামুটি একমত হবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। সরকার যেহেতু নিয়েছেন, ইটস নট এ ব্যাড থিং। তারা এরপর সমাবেশ করবেন, তারা তাদের উপস্থিতি জানান দেবেন, তাদের চাপ জারি রাখবেন। কিন্তু আসলে পরাজিত হয়েছে সেই মানুষগুলো যারা তাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করার চেষ্টা করেছেন। নানা রকম মানুষের কথা আলাপে আছে, মাঠে আছে, অনেকেই এটার সুযোগ নিতে চাইছে। এমনকি একটা খসড়া প্রক্লেমেশন ছড়িয়ে পড়েছে, আমি জানি না এটা কতটুকু জেনুইন। সত্যিকার অর্থেই সেখানে ৭১কে ২৪-এর তুলনায় ভীষণভাবে ডাউনটোন করা হয়েছে। সুতরাং এর পেছনে প্রচুর জামায়াত শিবির ইনভলভড আছে কিনা কেউ কেউ বলছেন, আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড দেয়ার সাম আদার পিপল, ইন্টেলেকচুয়ালস, অ্যাক্টিভিস্ট আছেন, যারা প্রথম থেকেই চেষ্টা করেছেন ২৪কে ভিত্তি করে সবকিছু করা, এবং এটাকে বিপ্লব হিসেবে, আমি গতকাল একটা ভিডিওই করেছি, এটা বিপ্লব না গণ অভ্যুত্থান সেটা নিয়ে, এটাকে বিপ্লব হিসেবে ঘাড় ধরে বানিয়ে সবকিছু ডিফাই করে নিজেদের মতো যা ইচ্ছে তা করা। পরাজিত তারা হয়েছেন, এবং তারা এর আগেও রাষ্ট্রপতির কনসেপ্টেও পরাজিত হয়েছেন। সংবিধান স্থগিত না, বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত আগের সংবিধান বাতিল করা, এরকম নানান ইস্যুতে তারা চেষ্টা করেছেন ছাত্রদেরকে ব্যবহার করতে। আগেও পরাজিত হয়েছেন, এবারও পরাজিত হয়েছেন, এবং তারা পরাজিত হওয়া আমি বিশ্বাস করি এই রাষ্ট্রের জনগণের এবং নাগরিকদের কল্যাণের জন্য সবচেয়ে ভালো হয়। বিদ্যমান অবস্থায় ছাত্ররা জিতেছেন, এবং যারা এই প্রক্লেমেশনটা এখন এভাবে চাননি তারা জিতেছেন। সুতরাং কেউ পরাজিত হয়নি, এরা, এবং এরাই মূল শক্তি আমাদের এই মুভমেন্টের। ভবিষ্যতে তারাই রাজনীতির মাঠে থাকবেন, যারা এটাকে ভিত্তি করে, অভ্যুত্থানকে ভিত্তি করে নানান রকম পরিকল্পনা করেছেন, এবং যেগুলো অনেক কিছু, আমি ঠিক ষড়যন্ত্র না বললে আমি এভাবে বলতে চাই, যেগুলো আদতে আমাদের জাতির জন্য ক্ষতিকর হতো, তারা পরাজিত হয়েছেন। একটা কথা মনে রাখবো, আমি স্পষ্টভাবেই মনে করি, একটা গণ অভ্যুত্থানকে বিপ্লব বানানোর চেষ্টা করে সবচেয়ে বড় ক্ষতি যেটা, একটা গণ অভ্যুত্থান আমাদের জন্য যে আউটকাম নিয়ে আসতে পারত, বিপ্লব বানিয়ে অকল্পনীয় রকম আকাশ কুসুম কল্পনা করে এবং করিয়ে গণ অভ্যুত্থানের যে সুফল সেটা আর পাওয়া যাবে, ওটা তো পাওয়া যাবেই না, ওটা ইম্পসিবল। কিন্তু এটা করতে গিয়ে আমরা গণ অভ্যুত্থান থেকে যে সুফল পেতে পারতাম সেটাও নষ্ট করা হচ্ছে, বা প্রায় হয়েই গেছে। এটাই আমার জন্য হতাশার জায়গা। আমি আশা করি আমাদের ছাত্ররা, দুটো সংগঠনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, সেসব বিষয় নিয়ে এবং বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দেলোয়ার হোসেন অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে আপনার কাছে প্রশ্ন নিয়ে যেতে চাই, আজকে প্রায় 4 মাস, প্রায় 5 মাস জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছে, এবং কিছু এজেন্ডার কথা জানিয়েছে ছাত্ররা। আসলে ছাত্রদের মানে এই উদ্দেশ্যটা কি বলে আপনি মনে করেন এতদিন পরে? আর তাছাড়া আমরা ছাত্রদের মধ্যে আগে যে জনপ্রিয়তা ছিল 5ই আগস্ট, সেই
এটা কিন্তু ছাত্রদের মধ্যে নেই। তো ছাত্ররা আজকে যেটা করতে চাচ্ছে সেটা কি জনগণের জন্য না নিজেদের জন্য, নাকি সরকারের সাথে আতাত করে কোনো কিছু একটা করতে চাচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি গতকালকেই একটা প্রায় 9 মিনিটের মতো একটা ভিডিও করেছি ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য। যেহেতু ছাত্ররা এই যে জুলাই অগাস্টের বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো, এখানে যদি আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সাঈদ, শহীদ সাঈদ, শহীদ মুগ্ধ এবং আরো এরকম 1500 বা তার চেয়ে বেশি যারা জীবন দিয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে এবং জনগণের অধিকার আবার ফিরিয়ে আনতে। এবং কথাটা ওখান থেকেই টানতে হচ্ছে এই জন্য, বিকজ এই যে জুলাই আগস্টে কিন্তু বাংলাদেশে যা হয়েছে তা কিন্তু গত 16 বছরের স্বৈরাচারের অত্যাচারে পুঞ্জীভূত যেই রাগ অথবা ক্ষোভ জনগণের মানুষের মধ্যে, সেই ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। যে কেউ তাদেরকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়ে, সাঈদকে মনে করেন কি আপনি সাঈদ কোনো ছাত্র নেতার বা ডক্টর ইউনূসের কারোর আদেশে গিয়ে সে বুক পেতে দিয়েছিল হাত তুলে গুলি খাওয়ার জন্য? চিন্তা করতে হবে। সাঈদ মুগ্ধ যে পানি নিয়ে নিজে টিয়ার গ্যাসের চোখ জ্বলছিল, সেখানে সবাইকে কার পানি লাগবে পানি লাগবে এই বলে বলে সবাইকে সাহায্য করতে করতে নিজেই গুলি খেয়ে মারা গেল। আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বা কোনো ছাত্র নেতার নির্দেশে সে এটা করেছে? করে নাই। স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের ছাত্র ছাত্রী জনতা এগিয়ে এসেছে। 5ই আগস্টের পরে হাসিনা যখন পালায়, তখনই কিন্তু আসিফ নজরুল, ভারতীয় এজেন্ট, কিন্তু এই নাহিদ, আসিফ এদেরকে ধোকা দিয়ে এই ছাত্রদেরকে আলাদা করে, ছাত্র নেতাদেরকে আলাদা করে নিয়ে কিন্তু ধোকা দিয়ে পুরো বিপ্লবটাকে তার পকেটের মাঝখানে ভরে নিয়েছে। এবং বঙ্গভবনের চুপ্পুর কাছে নিয়ে কিন্তু এই চুপ্পুর অধীনে এবং এই গণ অভ্যুত্থানের পরে একটা বিপ্লবের পরেও সংবিধানের অধীনে তারা চালাকি করে শপথ পাঠ করিয়ে বিপ্লবটাকে হাইজ্যাক করে নিয়েছে। বিপ্লব কিন্তু যেদিন শপথ পড়ে সেদিনই কিন্তু বিপ্লব শেষ। সার্জিস, তারপরে হাসনাত, তাদের কিন্তু খবরই নাই। কারণ আসিফ নজরুল এত বড় একটা চালাক মাল যে কি করে ফেললো। আর ছাত্ররা তো রক্ত গরম, কম বয়স, ওরা তো তারপর থেকে মানে সবাই মনে করছে যারা নিজেরা চ্যাম্পিয়ন, কিন্তু বিপ্লব যে অনেক আগে চুরি হয়ে গেছে তাদের কিন্তু খবর নাই। ওইদিকে হচ্ছে আসিফ নজরুল, আর এইদিকে সেনানিবাসে হচ্ছে জেনারেল ওয়াকার, সেনা প্রধান জেনারেল ওয়াকার। এই দুইজন মিলে, আর সাংবিধানিক শক্তি হচ্ছে চুপ্পু। তার মানে কি এই যে ত্রিভুজের ক্ষমতা, এই ত্রিভুজের ক্ষমতা দিয়ে কিন্তু চলছে আজকের এই ভাঙ্গাচোরা বাংলাদেশ। তাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠন করেছি, এই দেশকে মুক্ত করেছি, আমরা সাংবিধানিক সরকার পরিচালনা দেখতে চাই না, আমরা এই সংবিধানকে বাতিল দেখতে চাই, সংবিধান নতুন করে লেখা হোক। এরকম করে স্পষ্ট সুন্দর ভাষায় তাদেরকে তাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ যেসব কাজ করেছে, অপরাধ করেছে এই গত 16 বছরে এবং সর্বশেষ গণহত্যার মাধ্যমে, এবং বাংলাদেশে যেই ধরনের রাষ্ট্রীয় বড় বড় অপরাধ সংগঠিত করেছে, তার জন্য আওয়ামী লীগকে বৈধভাবেই তাদেরকে নিবন্ধন বাতিল করতে হবে এবং এটাকে একটা ছাত্রলীগের মতো একটা জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে। এখানে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণাটা আমি বা এইসব শব্দের অর্থ আমি বুঝতে পারিনি। সেকেন্ড থিং, যখন ছাত্র দেখলো তাদের কাছ থেকে বিপ্লব হারিয়ে গেছে, তাদের সচিবালয়ে ঢুকতে আহতর পরিবার তো কারোর সাথে দেখাই করতে পারে না। সচিবালয় বাদ দিলাম, প্রধান উপদেষ্টা বাদ দিলাম, তাদের যে তথাকথিত নেতা নাহিদ আর আসিফের সাথেই দেখা করতে পারে না, তাদের মনের কথা খুলে বলতে পারে না, অথচ তাদের কারণেই কিন্তু আজকে দেশটা স্বাধীন হয়েছে। দ্বিতীয়ত, ছাত্র নেতারা সার্জিস এবং হাসনাত দেখছে যে তাদেরও কোনো ক্ষমতা নাই, সমস্ত কথাবার্তা আসিফ নজরুল বলছে এবং সমস্ত কাজ হচ্ছে কিন্তু পিছনে আসিফ নজরুলের নির্দেশে। নাহিদ এবং আসিফের কথারও কিন্তু কোনো মূল্য নাই।
নাহিদ কিন্তু আজকে থেকে 3 মাস আগে বলেছিল 1 সপ্তাহের মাঝখানে ডিজিটাল, এই সপ্তাহেই ডিজিটাল নিরাপত্তা আইন চলে যাবে, কিন্তু নাহিদের খবরই নাই। তো এইগুলা 29 তারিখে যখন দেখলো আসিফ, সার্জিস এবং হাসনাত, ওরা দেখলো বিপ্লব তো আসলেই হারিয়ে গেছে, মেজর দেলোয়ার এবং অন্যদের কথা তো শুনলাম না। এখন তো মেজর দেলোয়ার তো চ্যালেঞ্জ করেছিল 10ই সেপ্টেম্বর, ডাক দিয়ে দেখো কতগুলা ছাত্র জড়ো হয়। তো এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানিয়েছি গতকালকে, এটা শেষ চেষ্টা। এইবার যদি তোমরা কম্প্রোমাইজ করো, এইবার যদি বিপ্লবের শক্তিকে ফিরিয়ে না আনতে পারো, আর জীবনে ফেরত পাবা না, গণকবর হয়ে যাবে বিপ্লবের। কারণ ইতিমধ্যে বিপ্লব শেষ, এবার বিপ্লব কিন্তু আইসিইউতে আছে। বিপ্লব এই আইসিইউ থেকে ফেরত আনার, নর্মাল ক্যাবিনে ফেরত আনার কিন্তু এই শেষ সময়, শেষ সুযোগ। কিন্তু এখানে কি হচ্ছে, যখনই আমি 30 তারিখে প্রেস সচিব শফিকুল আলম, প্রথম আলোর কি বলে গোয়েন্দা, যখন সে ছাত্ররা যখন ডাক দিল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের, তখন শফিকুল আলম এসে বলল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই, এটা একটা বেসরকারি পদক্ষেপ। যখনই সাথে সাথে আমি লাইভে গিয়ে বললাম, চ্যালেঞ্জ করলাম যে কত বড় নির্লজ্জের কাজ, যে যাদের রক্তের উপর মারিয়ে এসে তারা সরকারে বসলো, তারাই এখন নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে ছাত্রদের এবং এই বিপ্লবী ছাত্রদের কাছ থেকে। সাথে সাথেই এই ধান্দাবাজ আসিফ নজরুল করলো কি, সাথে সাথে কি করলাম, কি একটা বোকামির কাজ করে ফেললাম, আমাদের কাছে স্টেজ আবার হারিয়ে যাচ্ছে। সাথে সাথেই একটা ডাক দিয়ে বসলো কি, সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র সরকার তৈরি করবে। মাইন্ড মাই ওয়ার্ড, গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র। আমি তো ওইদিকে আরো জটিল করছি না। বাংলাদেশের মানুষ হচ্ছে খুব সহজ সরল, বাংলাদেশের মানুষ হচ্ছে খুবই সাধারণ মানুষ। মানুষই এমনি এত বেশি, গত এত বছর এত বেশি ইংরেজি শব্দ, সাংবিধানিক শব্দ, কঠিন কঠিন রাজনৈতিক শব্দ ব্যবহার হয় যে বাংলাদেশের গরিব মানুষ যাদের পেটে খাবার যায় না, তারা এসব শব্দ কোত্থেকে বুঝবে। এই জন্য আমি একটু খুলে বুঝার, এত বছর ধরে, গত 5 বছর ধরে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, যে সাধারণ মানুষ যদি বুঝে তাহলে শিক্ষিতরা বুঝবে। সার্জিস, হাসনাত বলছে এক কথা, বা ছাত্র নেতারা বলছে এক কথা, বলছে বিপ্লবী কি বলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যার মাঝখানে কন্টেন্টস আমি কিছু উপদেশ দিয়েছিলাম যদি কানে গিয়ে থাকে। তারপরে কিন্তু তারা বলছে কি, আসিফ নজরুলের ভাষা, সরকার এই ঘোষণাপত্র তৈরি করবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। মানে এখানে কিন্তু আবারও বিপ্লবটা চুরি করে নিয়ে গেল। ছাত্ররা করলো কি, আবার ভুলটা করলো কি, যদি এই সকালবেলা আপনার ভিডিও যদি লাইভ হয়ে থাকে, 2-4টা ছাত্র নেতার কানে যদি যায়, কারণ সার্জিস, হাসনাতরা নিজেদেরকে তখন চ্যাম্পিয়ন মনে করছে, সব বুঝে। ময়মনসিং সিং এর ভাষায় একটা কথা আছে, পোলার বুদ্ধি গলাত, মানে পোলাপানের বুদ্ধি গলাতে থাকে। তো এই যে মনে করছে লাফাচ্ছে, রক্ত গরম, যা বলছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, সামনে দিয়ে মশা যায় থাপ্পড় মারে, পিছন দিয়ে হাতি যায়, চোখেই পড়ে না, গায়েই লাগে না। সেই হাতিটা বারবার দেখানোর চেষ্টা করি, দেখো তোমাদের পিছন দিক দিয়ে হাতি যাচ্ছে, পাত্তাই দেয় না। কালকে সার্জিসকে আমি কয়েকবার ফোন করলাম, মেসেজ করলাম, সার্জিস সেটা দেখার সময় নাই। তাহলে ওদেরই ভোগান্তি হবে না, ওদের বিপ্লব হারাবে না তো কাদের বিপ্লব হারাবে? ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন সার্জিস একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস আরেক চালাকি মারলো, পশ্চিমা চালাকি মারলো, সাথে সাথে এই তাদের আতেলগুলাকে ডেকে বললো নাম দিয়ে দাও একটা তারুণ্যের উৎসব 2025, নাম দিয়ে একটা খামে সিল মেরে দিল। পুরো বিপ্লবটাই একেবারে অফিসিয়ালি স্বাক্ষর মেরে সিল মেরে নিয়ে নিল। আজকে বাংলাদেশে বিকাল 3:30টায় বিপ্লব হতে যাচ্ছে, কিন্তু তার আগে কিন্তু আসিফ নজরুল নিয়ে নিল পুরা লেখার দায়িত্ব, ঘোষণাপত্র লেখার দায়িত্ব। মানে এখন পুরো ভারতীয় আওয়ামী এবং সেনাবাহিনীর নির্দেশে, সেনা প্রধানের নির্দেশে সেটার ঘোষণাপত্র তৈরি হবে। আর তথাকথিত অতি বুদ্ধিমান, অতি চালাক সার্জিস এবং হাসনাতরা হা করে তাকিয়ে দেখবে। 2 দিন পরে যখন টনক নড়ে মেজর দেলোয়ারের কথা শুনে, আরে মেজর দেলোয়ারের কথাই তো ঠিক, আমরা তো এবারও হারালাম, তখন এসে আবার রাস্তায় দাঁড়িয়ে মরে দাঁড়িয়ে চিৎকার করবে, কেউ শুনবে না। তৃতীয়ত করলো কি, নাম দিল, ছাত্ররা নাম দিল মার্চ ফর ইউনিটি। আগে নাম দিয়েছিল জুলাই বিপ্লব ঘোষণাপত্র। এক রাত্রের মাঝখানে আসিফ নজরুল সরকারের সাথে আপোষ করে
আমি জানি না আন্ডার দি টেবিল কোনো লেনদেন হয়েছে কিনা জানি না। বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং ইন জেনারেল যেসব মানুষের যারা ক্ষমতায় যায়, যেই যায় কেন লঙ্কায় সেই হয় রাবণ, এই তো বাংলাদেশিদের চরিত্র। একটু একটু জায়গায় স্থান পেলে, একটু একটু স্পটলাইট পেলে, হাইলাইট পেলে পরে পকেট ভারী করতে থাকে, পেট মোটা হয়ে যায় আর অ্যাকাউন্ট ফুলতে থাকে। আমি জানি না, বা সময়ে কিন্তু বাংলাদেশেরা সবই জেনে যায়। তো চট করে আধা দিনের মাঝখানে নাম হয়ে গেল জুলাই বিপ্লব ঘোষণাপত্রে বদলে নাম হয়ে গেল মার্চ ফর ইউনিটি। আচ্ছা ঠিক আছে, নাম যাই হোক সেটা বড় কথা না, নাম দিয়ে বড় কথা না, কাম দিয়ে বড় কথা। সো কে কি বড় কথা বললো, কে কি করলো, সেইটার দিকে আমার মনোযোগ থাকবে না। এইবার ছাত্ররা যদি সরকারের আসিফ নজরুলের মিষ্টি কথায় এবং ওই আরেক বাটপার কি বলে ওই শফিকুল আলম, এদের বাটপারি মিষ্টি কথায় যদি, হ্যাঁ এদের বাটপারি মিষ্টি কথায় যদি ভুলে গিয়ে, যেটা আমি সেই আজকে থেকে এত বছর আগে মামুনুল হক সাহেবকে বলেছিলাম যে আপনারা লাখ লাখ লোক নিয়ে, হেফাজতের লোক নিয়ে আপনারা রাস্তায় নামছেন, আপনারা দয়া করে হাসিনার পতন না ঘটিয়ে বাসায় ফিরে যাবেন না, আপনাদেরকে যার যার ঘর থেকে গ্রেফতার করে নিয়ে আপনাদেরকে জেলে ভরবে, আপনাদের উপর অত্যাচার চলবে। আমার কথা শুনেন নাই মামুনুল হক। গত 5টা বছরে যতগুলা কথা বলেছি প্রতিটা কথা সত্যি হয়েছে। আপনি এই যে কথাগুলো বলছি, ছাত্ররা যদি না শুনে এই কথাগুলো সত্যি হবে। ছাত্ররা তাদেরকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে যদি ফাঁসির রশি যদি এড়িয়ে বাঁচতে চায়, ফাঁসির রশির থেকে। বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, কিন্তু তারা কথা শোনার সময় নাই। কে মেজর দেলোয়ার, আমরাই তো চ্যাম্পিয়ন হয়ে গেছি। আরে বাবা, মেজর দেলোয়ার কিছু চায় না তোমাদের কাছ থেকে। আমাকে পায়ে ধরে উপদেষ্টা বানাতেও, আমি অনেকে তো চিৎকার করছে উপদেষ্টা হতে চায়, আমাকে অনুরোধ করলেও আমি উপদেষ্টা হওয়ার শখ নাই আমার। আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি, যেভাবে আছে ভালো আছি। আমি এই নতুন প্রজেক্ট জনগণকে আমি দিক নির্দেশনা দিয়ে তাদেরকে এইভাবে তাদেরকে আমি বুঝাতে চাই, যখনই কোনো সরকারের অংশ হব তখনই আমি পচে যাব, নষ্ট হয়ে যাব, তখনই আমি কথা বলতে পারবো না, তখন আমি প্রধান উপদেষ্টার সমালোচনা করতে পারবো না। আমি যদি বিএনপিতে যাই তাহলে আমি তারেক রহমানের সমালোচনা করতে পারবো না। আর অন্য দলের কথা বাদ দিলাম, কোন প্ল্যাটফর্মের অংশ হলেই আমার মুখ থেকে আর সত্যি কথা বেরোবে না। এই জন্য আমি কোনো ক্ষমতা চাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা জিনিস দেখে খুব হাসি পাইল, আমার মজা লাগতেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরাই আলটিমেটাম দিচ্ছে যে 15 তারিখের ভিতর, জানুয়ারি 15 তারিখের ভিতর ঘোষণাপত্র দিতে হবে। কাকে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। এখন এই ঘোষণাপত্র তো তোমাদের দাবি ছিল ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল এরা তো তোমাদের দাবি ছিল। তোমাদের দাবি ছিল, গত পরশু এটা কিন্তু অস্বীকার করছিল, এর আসলে সরকার জড়িত না এটাই বলছিল। তো তোমাদের দাবিটাকে সরকার নিয়ে নিল নিজেদের হাতে নিয়ে নিল, যেটা সরকার ঘোষণা করবে। ওটার জন্য আলটিমেটাম কেন দিতে হবে? আন্দোলনটা তো তোমাদের। আমি এর আগে কিছুদিন আগে বলছিলাম একটা কথা, যে বাংলাদেশের কোনোদিন আর স্বৈরাচার হয়ে উঠবে না, কেউ দুঃসাহস দেখাবে না, কিন্তু শিক্ষার্থীদের হাতে পাওয়ার থাকতে হবে। সারা পৃথিবীতে যতগুলা স্বৈরাচারের পতন হয়েছে দেখবেন পতনের পিছে ওই দেশের শিক্ষার্থীদের অনেক ভূমিকা থাকে, ইয়াং জেনারেশনের অনেক ভূমিকা থাকে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের হাতে পাওয়ার থাকলে কোনো রাষ্ট্রনায়ক বলে না, যাই বলেন, কোনো সরকার কখনো স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখবে না। কেন দেখবে না? কারণ তাদের মনে ভয় থাকবে শিক্ষার্থীরা আছে, যে কোনো সময় আন্দোলন শুরু করে দিতে পারে। আজকে শিক্ষার্থীদের পাওয়ারটাকে কমিয়ে আনলো কে? শিক্ষার্থীদের তো অনেক পাওয়ার ছিল, এই পাওয়ারটাকে কমিয়ে আনছে কে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই পাওয়ারটাকে কমিয়ে আনার পিছে দুইজন ব্যক্তির অনেক অবদান। হাসনাত, সার্জিস, এরা প্ল্যান করে শিক্ষার্থীদের পাওয়ারটাকে কমিয়ে আনছে। নাগরিক কমিটি না কি গঠন করছে একটা, আমি বলতে পারতেছি না ঠিক মতো, নাসির পাটোয়ারি, সে তো সব জায়গায় বেয়াদবি করতেছে। হাসনাত, সার্জিস যখন যাকে যেটা পারছে বলতেছে, বলছে, এখন একটু চুপ হয়েছে, বিএনপিকে নিয়ে বলছে, জামাতকে নিয়ে যখন যেটা পারছে বলছে। এই কথাগুলো বলার কারণে বাংলাদেশের জনগণ হাসনাত, সার্জিস এদেরকে দূরে ঠেলে দিছে। এদের পাওয়ার কিন্তু কমে গেছে। এদের পাওয়ার যে কমে গেছে, এটাই হচ্ছে সব থেকে বড় উদাহরণ হলো আজকে, যে তাদের আন্দোলনটাকে, তাদের দাবিটাকে তারা ঘোষণাপত্র দিবে,
সেটাকে কেড়ে নিয়েছে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস নেয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল না যে আমাকে পছন্দ করছে ছাত্র জনতা, এরা যখন বলবে আমি চলে যাব। কিন্তু আজকে যে কাজটা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তো ছাত্রদের যে ঘোষণাপত্রটা কেড়ে নিয়ে গেছে। যদি কেড়েই না নিবে তাহলে কেন আলটিমেটাম দিবে? আজকে যেন ঘোষণাপত্র দিতে না পারে এটার জন্য সরকার জোর প্রয়োগ করছে, এটা 100%। তাহা না হলে আলটিমেটাম কেন দিবে? আপনি নিজেই চিন্তা করেন, যেখানে আলটিমেটামের প্রশ্ন আসবে কেন? যদি সরকারের সিদ্ধান্ত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে এদের সিদ্ধান্ত এক হবে, তাহলে তো আলটিমেটামের প্রয়োজন আমি দেখি না। কারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তই সরকার দিবে। এটা জোর করে নেওয়া হয়েছে, ঘোষণাপত্র কেড়ে নেওয়া হয়েছে, এই জন্যই আলটিমেটামটা শিক্ষার্থীরা দিচ্ছে। শিক্ষার্থীদের পাওয়ারটা কোথায় গিয়ে ঠেকছে দেখছেন? যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল যে আমাকে পছন্দ করছে, আমাকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা, তারা যখন বলবে আমি চলে যাব, আজকে সেই ছাত্র জনতার আন্দোলনটাকে কেড়ে নিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একা কি করবে? তার আশেপাশের লোকগুলা তো ভালো না। তার আশেপাশের লোকগুলা চায় নাই যে ঘোষণাপত্র আজকে দেওয়া হোক, এই জন্যই কেড়ে নেওয়া হয়েছে। আর যেন এটা আবার দ্রুত দেওয়া হয় ঘোষণাপত্র, এই জন্য আলটিমেটামও দিতে হচ্ছে। শিক্ষার্থীদের পাওয়ার কমে যাচ্ছে, আরো কমবে। আর এই দেশের মানুষের ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ মাবুদই জানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন কি হয়েছে আসলে। ছাত্ররা পরাজিত হয়েছে আসলেও, কিন্তু পরাজিত হওয়ার কারণ হচ্ছে তারা সরকারের সিদ্ধান্তকে মেনে নিয়েছে, তখন তারা মনে করে এটা নিজেদের সরকার। কিন্তু এই সরকারের উপদেষ্টারা তারা হয়তোবা তারা ছাত্র জনতার সরকার নিজেদেরকে মনে করে না, তারা মনে করে তারা ক্ষমতায় এসেছে, লুটপাট করে তারা চলে যাবে। মানে এখানে তো মন্ত্রিত্ব পাওয়ার জন্য তো কোনো কষ্ট করতে হয় নাই, কিছুই করতে হয় নাই, লটারির মতো মন্ত্রিত্ব তারা পেয়ে গিয়েছে, যার কারণে তাদের কোনো দায়বদ্ধতা আসলেও নেই। ছাত্রদের যেই জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্র, আমরা মনে করি এটা যত তাড়াতাড়ি সম্ভব পাঠ করা দরকার, এবং সেটার উপর ভিত্তি করেই একটা বিপ্লবী সরকার এবং এই সরকারের অনেক উপদেষ্টাকে পরিবর্তন করে একটা বিপ্লবী সরকার গঠন করা অতীব জরুরি, আওয়ামী লীগ স্বৈরাচারের গণহত্যার বিচার করার জন্য।